পালিয়ে গেছে। আপনার ইন্ডি জোটের সদস্য জুনিয়র স্ট্যালিন যখন বলেন সনাতন ধর্মকে আরশোলার মতো এরাডিকেট করে দেওয়া উচিত, একটা ইনফেকশনের মতো উপড়ে ফেলে দেওয়া উচিত, আপনারা দাঁড়িয়ে একটা স্টেটমেন্ট দেন না? সেই জোটে আপনারা থাকেন, আজকে ডিফেন্ড করতে পারবেন? আজকে ডিফেন্ড করতে পারবেন ভোট জিহাদের মন্তব্য? আজকে ডিফেন্ড করতে পারবেন ভাগীরথীর জলে কাদের ফেলে দেওয়া উচিত সেই মন্তব্য? আজকে ডিফেন্ড করতে পারবেন জুনিয়র স্ট্যালিন যখন দাঁড়িয়ে বলেন যে সনাতন ধর্মের মানুষকে দেশ থেকে উপড়ে ফেলে দেওয়া উচিত, সেই কমেন্ট ডিফেন্ড করতে পারবেন নীলাভ? পারবেন ভাস্কর দা? হুমায়ুন কবির যখন দাঁড়িয়ে বলেন যে 1% মানুষকে ভাগীরথীর জলে ফেলে দিতে হবে, কিংবা রাহুল গান্ধী যখন দাঁড়িয়ে বলেন যে গোটা দেশকে জাতপাতের গণনা করে ভাগ করতে হবে, কিংবা যখন কর্ণাটকে একটা পার্টিকুলার ধর্মে জন্মগ্রহণ করলে অটোমেটিক মানুষ ওবিসি হয়ে যায়, এটা কি আমি যেটা বললাম দেশভাগের একটা প্রক্রিয়া নয়? একদম মনুবাদ নিয়ে কথা হচ্ছিল তো সেটা আমি বুঝি না এরা এত কেন চেঁচামেচি করছেন। মনুবাদও কথা বলতে চাইছি না, রাজনীতিতে মনুবাদেরও জায়গা নেই, রাজনীতিতে আম্মাবাদেরও জায়গা নেই, রাজনীতিতে আন্টিবাদেরও জায়গা নেই। রাজনীতিতে খালি নীতির কথাই বলতে হবে। ছোট দুটো গল্প দিয়ে বলি। 1894 সাল, সবাই শুনুন, এখানে মনু নেই। না না, মনু নেই, কিন্তু হিন্দুত্ব আছে কি? কি তাও নেই? রাজনীতিতে হিন্দুত্ব নেই। শুনে নিন, রাজনীতিতে হিন্দুত্ব আছে কি? কথাটা গল্প, হিন্দুত্ব গল্পটা শুনুন। আছে হিন্দুত্ব আছে বাবু, গল্পটা শুনুন। 1894 দুজন ব্যক্তিত্বর গল্প বলবো। একজন বাঙালির মানে শ্রেষ্ঠতম বাঙালি বলবো। 1894 সাল, মেমফিস টেনেসি, মার্কিন যুক্তরাষ্ট্র। স্বামী বিবেকানন্দ উনি ট্রেনে উঠবেন বলে দাঁড়িয়ে আছেন মেমফিস স্টেশনে, এবং সেই মেমফিস স্টেশনে দাঁড়িয়ে উনি দেখলেন প্রথমে একটা যে কম্পার্টমেন্ট এলো তাতে লেখা আছে হোয়াইটস অনলি। পরবর্তী কম্পার্টমেন্ট যেগুলো এলো সেগুলো লেখা আছে ব্ল্যাক। স্বামীজি যদিও তার টিকিট অনুযায়ী, তখন উনি অলরেডি সবাই তাকে চিনে ফেলেছে, ফেমাস হয়ে গেছেন স্বামীজি, কিন্তু হোয়াইটস অনলি তাতেই তার রিজার্ভেশন করে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। স্বামীজি তাতে ওঠেননি, তাদের আদার্স কম্পার্টমেন্টে স্বামীজি উঠলেন। এটা হচ্ছে মেমফিস টেনেসি 1894। অদ্ভুত কাকতালীয় ব্যাপারটা কি জানেন তো? পিটার মারিবার্গ বলে একটা জায়গা আছে দক্ষিণ আফ্রিকায়। পিটার মারিবার্গে একই সালে 1894-তে ভারতের শ্রেষ্ঠতম নাগরিক যাকে বলে মনে করি, জাতির জনক মহাত্মা গান্ধী, উনি কিন্তু একটি ট্রেনে উঠেছিলেন, টিকিট কেটেছিলেন ফার্স্ট ক্লাসের, পয়সা দিয়ে, নিজের, অন্যের কারুর ধার করা পয়সা নয়। সেখান থেকে তাকে লাথি মেরে নামিয়ে দেওয়া হয়েছিল। কেন? ফার্স্ট ক্লাস ওয়াজ মেন্ট অনলি ফর হোয়াইটস। এই দুটো ব্যক্তিত্ব, একজন স্বামী বিবেকানন্দ আর একজন মহাত্মা গান্ধী, এদের কিন্তু আমরা পুজো করি। আমাদের কাছে কোনো ঠাকুর নেই, মনু নেই, আন্টি নেই। আরএসএস পুজো করে গান্ধীকে? প্লিজ একটু বলুন। হ্যাঁ বলুন, বলুন না যে প্লিজ। আমি মন দিয়ে শুনেছি আরএসএস গান্ধীকে পুজো করে, কথা মন দিয়ে শুনেছি। বলুন, এটা বলুন, কোনো কথা বলিনি আপনারা। সুতরাং পুজো করেন আরএসএস গান্ধীকে, ন্যাশনাল কংগ্রেস, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তৃণমূল কংগ্রেস, এরা সবাই কিন্তু পুজো করে জাতির জনককে। কেউ যদি না করে আরএসএস গান্ধীকে পুজো করে, আপনারা একজন শ্রেষ্ঠ বাঙালি কবে উঠেছে? শ্যামাপ্রসাদ ভারতকেই মানেন না। সেটি সর্ববৃহৎ রাজনৈতিক দল, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার প্রতিষ্ঠাতা আরেকজন বাঙালি। বাঙালি হিসেবে আজকে আমি গর্বিত। তিনিও বলেছিলেন, এক দেশ মে দো বিধান, দো নিশান, দো প্রধান নেই চলেগা। সাম্প্রদায়িকতা যতটা খারাপ তার থেকে বেশি খারাপ নেই। বেশ, মার্ক্সবাদীরা বলে গেছিল ধর্ম হচ্ছে আফিং। আমি বলবো নতুন আফিং আজকালকার দিনে ভারতের জাতীয় কংগ্রেস তথা তৃণমূল কংগ্রেস, যারা দ্রৌপদী মুর্মুকে প্রশ্ন করে কেমন দেখতে, জাতীয় কংগ্রেস পার্লামেন্টের উদ্বোধনে ছিলেন না কেন? দক্ষিণে যিনি থাকেন তিনি আপনারা বলেছিলেন দ্রৌপদী মুর্মুকে রাম মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, তিনি রাম মন্দিরে প্রবেশ করে
রামলালার পাশে দাঁড়িয়ে পুজো দিলেন, সেই ছবি আমরা দেখেছি। আচ্ছা, এবার আমি আসবো আপনাদের কাছে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমার এই মুহূর্তে দেখাতেই হবে। অপরূপা পোদ্দারকে চেনেন? এক মিনিট, শারদ বাবু আসি। আন্টিবাদী তো নয়, আম্মাবাদী আন্টিবাদী তো। আচ্ছা, আম্মাবাদী আন্টিবাদী বিবেকানন্দ বলেন হিন্দুত্ববাদী। অপরূপা পোদ্দার কল্যাণ ব্যানার্জির মঞ্চে উঠেছিলেন, মঞ্চ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়। নামিয়ে দেওয়ার পর বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের বিধায়ক সাংসদ অপরূপা পোদ্দার। কি বলেছিলেন তিনি শুনবো, তারপর আসবো আমি রুদ্রাঙ্কর কাছে। অপরূপা পোদ্দার। কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি, উনি শিডিউল কাস্ট, দলিত, মাইনরিটিদের বিপক্ষে। আমি এখনও দলের এমপি, 2 টার্মের এমপি। কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি। এরা এইভাবেই শিডিউল কাস্ট, দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে। বেশ, অপরূপা পোদ্দার বলছেন, একটা হিন্ট নেব রুদ্রাঙ্ক তোমার থেকে। অপরূপা পোদ্দার বলছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি দলিত বলে, আমি পিছিয়ে পড়া বলে, আমি মাইনরিটি বলে আমাকে মঞ্চে উঠতে দেননি। আপনার দলের বিদায়ী সাংসদ এই কথা বলছেন, আপনি এবার বলবেন যে উনি ভালো না, তাই জন্য উনি বলছেন দলের বিরুদ্ধে, তাই তো? একদমই না। আমার কথাটা হচ্ছে উনি যে কথাটা বলেছেন সেটার দায়িত্ব ওনার, উনি কেন বলেছেন সেটা উনিই বলতে পারবেন। কিন্তু আমাদের দলে মানে তুমি তৃণমূলের সমর্থক হয়ে তুমি তৃণমূলের বিধায়ক সাংসদের কথাকে ডিফেন্ড করবে না? আপনি যদি দেখেন আমাদের দলে সবার সমান অধিকার। আমাদের দলটা ওই দলের মতন না যেখানে শুধু হিন্দু হিন্দু বলা আর হচ্ছে পিছিয়ে পড়ে, ব্রাহ্মণ হলে পরে সে বড় শ্রেণীতে থাকবে আর ব্রাহ্মণ না হলে পরে ছোট শ্রেণী হলে তাকে রাম মন্দিরে ঢুকতে দেবে না। একটা রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে, প্রধানমন্ত্রী বসে আছে, দ্রৌপদী মুর্মু হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, আবার শুনে এখন রাষ্ট্রনায়ক। আবার শুনে নিন, সেটা ভুলে গেলে চলবে না, উনি ব্রাহ্মণ নন। আজকে নরেন্দ্র মোদী ব্রাহ্মণ নন, আজকে অমিত শাহ ব্রাহ্মণ নন, আজকে রাজনাথ সিং ব্রাহ্মণ নন, ভুলে গেলে চলবে না। এরা কেউই ব্রাহ্মণ নন। ব্রাহ্মণ ছিলেন বুদ্ধ পশ্চাৎ, ব্রাহ্মণ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরা কিন্তু যারা এখন দেশ চালাচ্ছে তারা কেউই ব্রাহ্মণ নন, ভুলে গেলে চলবে না এটা। আর আমি বলতে চাই যে আপনাদের ব্রাহ্মণ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়। আপনাদের ব্রাহ্মণগুলোকে দেখুন। হিন্দু বিজেপি করছে না। আপনি তো এই কথাটা বললেন, কে ব্রাহ্মণ? আপনি যখন বলেছেন আগে বলুন কে ব্রাহ্মণ। আপনি বলেছেন কে ব্রাহ্মণ সেটাকে বলুন। আপনি বলুন কে ব্রাহ্মণ। হিন্দু রাষ্ট্র চাইছেন নাকি যেটা চলছে আমাদের সবার সমান অধিকার, আপনি এটা চাইছেন? আপনি বলুন আপনি হিন্দু রাষ্ট্র চাইছেন কি চাইছেন? আপনি বলুন, আপনি উত্তর দিন। আপনারা একদিকে বলবেন হিন্দু রাষ্ট্র চাই, আপনারা একদিকে বলবেন ব্রাহ্মণরা এগিয়ে থাকবে আর কারোর কোনো অধিকার থাকবে না। এক মুখে দু কথা, দু কথা আপনারা কেন করছেন? মানুষ বুঝতে পারছে না আপনারা পিছিয়ে পড়ে রুদ্রাঙ্ক আমি তোমাকে একটা লিস্ট পড়ে শোনাবো। রুদ্রাঙ্ক আমি তোমাকে একটা লিস্ট পড়ে শোনাবো। 1 নম্বর, আমি আসি একা করে। হ্যাঁ আমি আসি, আমি একটা লিস্ট পড়ে শোনাবো। শ্যাম পিত্রদা প্রথমে কি বললেন যে গোটা দেশের 4 রকমের মানুষকে 4 রকমের দেখতে, বিভাজনকারী মন্তব্য অধীর রঞ্জন চৌধুরী সেটাকে সাপোর্ট করলেন। কি শ্যাম পিত্রদা নিজে পদত্যাগ করার পরে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি দলের নিচু জাতিদের ক্যান্ডিডেট করি, সেটা বিভাজনকারী মন্তব্য নয়। কংগ্রেস বলছে যে অ্যাকচুয়ালি হেমন্ত কারকারে যিনি 26/11 একজন শহীদ, তাকে নাকি মেরেছে আরএসএস, কাসব মারেনি। কাসবকে উঁচু দেখিয়ে আরএসএস কে নিচু দেখানো সম্ভব, বিজেপিকে নিচু দেখানো সম্ভব, বা যাদের কিছু নিচু দেখানো সম্ভব। কিন্তু কংগ্রেসের বিধানসভা, কংগ্রেসের মহারাষ্ট্রের বিরোধী দলনেতা বলছেন যে হেমন্ত কারকারেকে কাসব মারেনি, মেরেছে আরএসএস। আরো বলছি, শ্যাম পিত্রদা কি বলছেন যে আপনার সম্পত্তি আপনি আপনার বাবা মায়ের থেকে যা পাবেন সেটা অ্যাকচুয়ালি 55% দেশের সবার মধ্যে বিলিয়ে দেওয়া উচিত। কাদের মধ্যে বিলিয়ে দেওয়া উচিত এর আগে ক্লিয়ার করেছেন মনমোহন সিং বেশ কিছু বছর আগে। রাহুল গান্ধী বলছেন ভারত মাতা কন হ্যায়, আপনি শুনেছেন? এইটা বলে আমি আপনার কাছে আসবো এই মুহূর্তে। আগে আমি শোনাবো রাহুল গান্ধী কি বলেছিলেন কয়েক মাস আগে, তারপর আমি আসছি নীলাভর কাছে। রাহুল गांधी भारत माता कौन है? सब लोग ये नारा लगाते हैं, बहुत सुनने को मिलता है भारत माता की जय, मगर ये भारत माता है कौन? ये है क्या? सवाल है। নীলাভ ভারত মাতাকে শুনুন, ভারত মাতাকে আমি আপনাকে বলছি, পণ্ডিত জওহরলাল নেহরুর এই বিষয়ে খুব একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আছে। ভারত মাতা কারা? ভারত মাতা এই ভারতবর্ষের মানুষ।
আপনার কথার মতো কথা বলেন, চুপ করে বসুন, শুনে নিন আগে, তারপরে আপনি আপনার সময় আপনি উত্তরটা দেবেন, একটু বসুন। ঠিক করে বলুন। ভারত মাতার সংজ্ঞা তিনি বলেছিলেন, ভারত মাতা ভারতবর্ষের মানুষ, এই ভারতবর্ষের নদী, ভারতবর্ষের প্রকৃতি, ভারতবর্ষের সম্পদ সব মিলিয়ে এই ভারতবর্ষের সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে ভারত মাতা। সেই বক্তব্যটা আপনাদের কাছে থাকলে আপনারাও চালাতে পারেন। সেটা হচ্ছে আমাদের কাছে ভারত মাতা, সেই ভারত মাতার আমরা পূজা করি। রাহুল গান্ধী সব জানে, রাহুল গান্ধী আমাদের নেতৃত্ব। আর একটা বিষয় এখানে অনেক আলোচনা উঠেছে, সেখানে আপনারা বলছেন, সেখানে আমরা পরিষ্কার করে বলছি, এই যে আপনারা জাতপাত নিয়ে বলছেন, আজকে আমাদের সর্বভারতীয় সভাপতির নাম মল্লিকার্জুন খাড়গে, তাকে আমরা সর্বভারতীয় সভাপতি করিনি। তিনি আমাদের কাছে গর্ব, তিনি আমাদের নেতা। আজকে আমরা করিনি রেবন্ত রেড্ডির মতো আপনার ইন্ডি জোটের সদস্য জুনিয়র স্ট্যালিন যখন বলেন সনাতন ধর্মকে আরশোলার মতো এরাডিকেট করে দেওয়া উচিত, একটা ইনফেকশনের মতো উপড়ে ফেলে দেওয়া উচিত, আপনারা দাঁড়িয়ে একটা স্টেটমেন্ট দেন না, সেই জোটে আপনারা থাকেন, আজকে ডিফেন্ড করতে পারবেন? আজকে ডিফেন্ড করতে পারবেন ভোট জিহাদের মন্তব্য? আজকে ডিফেন্ড করতে পারবেন ভাগীরথীর জলে কাদের ফেলে দেওয়া উচিত সেই মন্তব্য? আজকে ডিফেন্ড করতে পারবেন জুনিয়র স্ট্যালিন যখন দাঁড়িয়ে বলেন যে সনাতন ধর্মের মানুষকে দেশ থেকে উপড়ে ফেলে দেওয়া উচিত, সেই কমেন্ট ডিফেন্ড করতে পারবেন নীলাভ, পারবেন ভাস্কর দা? শুনুন, আমি বলছি, না আমি বলছি, আমাকে একটুখানি সময় দেবেন 30 সেকেন্ড। অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন, তো আপনি যে কথাটা বলছেন ভাগীরথী নিয়ে খুব লজ্জাজনক মন্তব্য, এবং আমি বলছি এটা তৃণমূলের একজন বিধায়ক বলেছে, তার কথাকে ডিপেন্ড করার কি দায়বদ্ধতা আমার আছে? আমি বুঝতে পারছি তৃণমূল ডিপেন্ড করবে, আপনি আমাকে কেন বলছেন? আমাদের মুর্শিদাবাদের থেকে, বহরমপুরের থেকে সাংসদ অধীর রঞ্জন চৌধুরী একটা কথা বলেছেন, আমি জীবিত থাকতে কোনোভাবে মুর্শিদাবাদের মধ্যে ভাগ করতে পারবো না।